ভারতীয় নজরদারি 12টি ড্রোন ধ্বংসের দাবি পাকিস্তানের। নিয়ন্ত্রণ রেখায় সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি। ফোনালাপ হল দুদেশের নিরাপত্তা উপদেষ্টার। সিলেটের গোয়াইনঘাট সীমান্তে খেলার মাঠ নিয়ে বিএসএফ স্থানীয়দের উত্তেজনা। কুড়িগ্রাম খাগড়াছড়ির পাশাপাশি মৌলভীবাজার সীমান্ত দিয়েও অনুপ্রবেশ। টাকা ছাপিয়ে কর্মসূচি বাস্তবায়নের পক্ষে নয় কেন্দ্রীয় ব্যাংক। নিয়ন্ত্রণমূলক পদক্ষেপে মূল্যস্ফীতি কমিয়ে আনতে চান গভর্নর। মে থেকে শুরু হচ্ছে বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম। চলবে 2 মাস। 1 কোটি তরুণ মেধাবী সজ্জন ব্যক্তি দলে নেয়ার লক্ষ্য। ভারত পাকিস্তান সংঘাত না থামলে জটিল হয়ে উঠবে আঞ্চলিক পরিস্থিতি, শঙ্কা চীনা রাষ্ট্রদূতের। বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ। মানিকগঞ্জে যমুনার করাল গ্রাসে তীব্র হচ্ছে ভাঙন। 65 বছরেও ড্রেজিং হয়নি কাপ্তাই লেকের, জেগে উঠছে ডুবোচর। পানি শুকানে ট্রলার চালাইতে পারতেছি না। পথের মধ্যে বিভিন্ন জায়গায় চর জেগে গেছে, বিভিন্ন জায়গার মধ্যে লঞ্চ টিকে যায়। আমরা বারবার সরকারের কাছে আবেদন করার পরেও কোনো ড্রেজিংয়ের কোনো ব্যবস্থা নিচ্ছে না। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নজরদারি চালানোর সময় ভারতের অন্তত 12টি ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান। এ ঘটনায় আহত হয়েছেন দেশটির 4 সেনা কর্মকর্তা। বৃহস্পতিবার দফায় দফায় বিস্ফোরণ হয় পাঞ্জাব প্রদেশের লাহোর সহ বিভিন্ন স্থানে। পাকিস্তানি আইএসপিআর জানায়, নজরদারির জন্য এসব ড্রোন ব্যবহার করছিল ভারতীয় সামরিক বাহিনী। পরে জ্যামারের মাধ্যমে সেগুলো অকেজো করা হয়। এ সময় একটি ড্রোনের সাথে থাকা বোমার বিস্ফোরণও হয়। ড্রোনে বিস্ফোরক বহন করা হচ্ছিল বলেও দাবি করা হয়। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলে। শোনা যায় সাইরেনের শব্দ। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। বিস্ফোরণে 4 সেনা কর্মকর্তা আহত হয়েছেন। তবে বেসামরিক হতাহতের বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় এলওসি বরাবর ব্যাপক গুলি চালিয়েছে পাকিস্তান। পাল্টা জবাব দেওয়ার দাবি করেছে ভারত। পুঞ্চ ও রাজৌরি জেলায় হয়েছে পাল্টাপাল্টি গোলাগুলি। সবচেয়ে বেশি উত্তেজনা তৈরি হয়েছে কৃষ্ণা, ঘাতি, শাহপুর, মানকোট, লাম, মাঞ্জাকোট ও গম্ভীর ব্রাহ্মণা এলাকায়। এছাড়া বারমুল্লা ও কুপওয়ারার 2টি সেক্টরেও হয়েছে গোলাগুলি। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, বুধবার রাতে প্রাণ হারিয়েছে আরও 1 ভারতীয় সেনা। নিহতের নাম দীনেশ কুমার। ভারতের মিসাইল হামলার জবাবে বুধবার দিনভরই সীমান্ত এলাকায় গোলাবর্ষণ করেছে পাকিস্তানি সেনারা। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। পাকিস্তান ভারত হামলা পাল্টা হামলার মধ্যে আলোচনা হয়েছে 2 দেশের উপদেষ্টাদের মধ্যে। আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে দেয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেন, পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোহাম্মদ আসিম মালিকের সাথে ফোনালাপ করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। পাকিস্তান ভারত সাম্প্রতিক সংঘাতের পর 2 দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে এই যোগাযোগ হয়। তবে ফোনালাপে কোন কোন ইস্যুতে আলোচনা হয়েছে সে বিষয়ে কিছু জানাননি পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানে মিসাইল হামলার জন্য চড়া মাশুল গুনতে হবে ভারতকে। বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বলেছেন, নিরপরাধ মানুষের রক্তের বদলা নেবে পাকিস্তান। 2 দেশে চলমান উত্তেজনায় যেন ঘি ঢালল পাক প্রধানমন্ত্রীর এমন বক্তব্য। ভারতের সাথে যুদ্ধ পরিস্থিতিতে বুধবার রাত 9:30টার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শুরুতেই শত্রুপক্ষকে ঠেকাতে নিজেদের সফল বলে দাবি করেন তিনি। দিল্লি কাপুরুষের মতো রাতের অন্ধকারে হামলা চালিয়েছে, করেন এমন মন্তব্য। শেহবাজ বলেন, যুদ্ধবিমান ভূপাতিত করার মধ্য দিয়ে পাকিস্তান এরই মধ্যে ভারতকে কঠোর জবাব দিয়েছে। লক্ষ্য অর্জন থেকে পিছপা হবে না ইসলামাবাদ। ভারত চরম একটি ভুল করেছে এবং এর মাসুল দিতে হবে। তারা ভেবেছে আমরা পিছিয়ে যাব, কিন্তু তারা ভুলে গেছে আল্লাহর রহমতে আমরা সাহসী জাতি, নিজেদের লক্ষ্যে অটল। ভারত একটি কাপুরুষ শত্রু।
নিরপরাধ মানুষকে টার্গেট করে শক্তিমত্তা দেখাতে চায়। পাকিস্তান জানে কিভাবে উপযুক্ত জবাব দিতে হয়, দেখিয়েও দিয়েছে কিভাবে দাঁত ভাঙা জবাব দিতে হয়। ये बात भूल गए कि ये अल्लाह ताला के फजलो का। এর আগে পাকিস্তানের পার্লামেন্টেও কথা বলেন তিনি, জানান উপযুক্ত সময় ও স্থানে যথাযথ পন্থায় জবাব দেয়া হবে ভারতকে। নিজ দেশের সেনাবাহিনীর ব্যাপক প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। বলেন, ভারত সর্বোচ্চ শক্তি নিয়ে হামলা চালালেও ঠেকিয়ে দিয়েছে সেনারা। मुकम्मल तौर पर तैयारी में थे। আমাদের বাহিনী 24 ঘন্টায় প্রস্তুত ছিল। যখনই শত্রুপক্ষের বিমান হানা দিয়েছে তাদের সাগরে ছুঁড়ে ফেলেছে। পাকিস্তানের বিমান বাহিনী চাইলে 5টির জায়গায় 10টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করতে পারত, তবে তারা সংযত থেকেছে। हिंदुस्तान के जहाजों ने নিজেদের নিরাপত্তার স্বার্থে দেশের জনগণ ও সেনাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শেহবাজ শরীফ। दिन रात मुशावरत। ডরথি তাসরিন, যমুনা নিউজ। স্কাল্প ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং গাইডেড মিসাইলের পাশাপাশি আত্মঘাতী ড্রোন নিয়ে পাকিস্তানে অভিযান চালায় ভারতীয় সামরিক বাহিনী। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জঙ্গিদের অবস্থানে অভিযান চালানো হয়েছে বলে দাবি নয়াদিল্লির। অভিযান সংক্রান্ত ভিডিও প্রকাশ করা হয়। অন্যদিকে পাকিস্তান বলছে 70-80টি ফাইটার জেট নিয়ে অভিযান চালায় ভারত। ভারতীয় হামলায় বিধ্বস্ত পাকিস্তানি বিভিন্ন স্থাপনা। স্থানীয়দের দাবি, স্কুল, ধর্মীয় প্রতিষ্ঠানের মতো বেসামরিক স্থান লক্ষ্য করে অভিযান চালায় ভারতীয় বাহিনী। যদিও দিল্লি বলছে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চালানো হয়েছে অভিযান। শুধুমাত্র জঙ্গিদের অবস্থানেই চলে হামলা। অভিযান সংক্রান্ত বিভিন্ন ফুটেজও প্রকাশ করেছে ভারতীয় সেনা সদর। অভিযানে ব্যবহার করা হয় স্কাল্প ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং হ্যামার প্রিসিশন গাইডেড মিসাইল। ইউরোপীয় সমরাস্ত্র প্রতিষ্ঠানের তৈরি ক্ষেপণাস্ত্র দুটি নির্ভুলভাবে টার্গেটে আঘাত হানতে সক্ষম। এর পাশাপাশি ব্যবহার করা হয় আত্মঘাতী ড্রোন। ভারত কি সেনা নেই। আমাদের বাহিনীর সদস্যরা অত্যন্ত সতর্কতার সাথে এই অভিযানে অংশ নেন। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জঙ্গিদের অবস্থানে হামলা হয়েছে, কোনো বেসামরিককে টার্গেট করা হয়নি। পাকিস্তানের দাবি 70 থেকে 80টি যুদ্ধ বিমান নিয়ে হামলা চালায় ভারত। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং পাল্টা ফাইটার জেট মোতায়েন করে ইসলামাবাদও। রাফাল সহ অন্তত 5টি ভারতীয় জেট ধ্বংসের দাবি পাকিস্তানের। ওরা চোরের মতো রাতের আঁধারে হামলা করতে এসেছে। ভারত 70-80টি বিমান নিয়ে হামলা করেছিল, তবে আমরাও পাল্টা জবাব দিয়েছি। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে প্রায় 25 মিনিটের মতো স্থায়ী হয় অভিযান, যাতে অন্তত 24টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ভারতীয় যুদ্ধ বিমান। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। পাক ভারত উত্তেজনার মাঝে বিপাকে পড়েছেন লাখ লাখ বিমান যাত্রী। ভারত পাকিস্তান দুদেশেই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি বিমানবন্দর। বাতিল হয়েছে বহু আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট। নিজ দেশে ফিরতে পারছেন না অনেক বিদেশিরাও। দুদেশের আকাশসীমা এড়াতে রুট পরিবর্তনে বাধ্য হচ্ছে অন্যান্য দেশের বিমান। রুশ নাগরিক সার্জেই জিকোভ পাকিস্তানে এসে আটকে গেছেন পাক ভারত যুদ্ধের জেরে। ফিরতে পারছেন না নিজ দেশে, জানেন না কবে ফিরতে পারবেন বাড়ি। ফ্লাইট বাতিলে ব্যাপক অনিশ্চয়তা নিয়ে করাচি বিমানবন্দরে অপেক্ষা। এয়ারপোর্টে এসে দেখি সব ফ্লাইট বাতিল করা হয়েছে। খুবই সমস্যায় পড়েছি, জানি না কি হবে। চলমান পাক ভারত অস্থিরতাকে কেন্দ্র করে দুদেশেই বাতিল করা হয়েছে শত শত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট। এতে বিপাকে ভারত ও পাকিস্তান ছাড়াও বিভিন্ন দেশের যাত্রীরা। জরুরিভাবে মুম্বাই যাওয়ার কথা ছিল আমার, কিন্তু এখানে এসে দেখি ফ্লাইট বাতিল করা হয়েছে। উত্তর, পশ্চিম ও মধ্য ভারতে 10 মে পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে 27টি বিমানবন্দর। বাতিল হয়েছে 400-র বেশি ফ্লাইট। পাকিস্তানেও সাময়িকভাবে বন্ধ ইসলামাবাদ, করাচি, লাহোর সহ বেশ কয়েকটি বিমানবন্দরের কার্যক্রম। এয়ারলাইন্সগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরে যাওয়ার আগে যেন পরিস্থিতি সম্পর্কে জেনে নেন যাত্রীরা। শুধু ভারত ও পাকিস্তানের বিমান যাত্রাই নয়, অস্থিরতার কারণে ব্যাহত হচ্ছে বিভিন্ন দেশের আন্তর্জাতিক ফ্লাইট। রুট পরিবর্তনে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া সহ অন্যান্য দেশের ফ্লাইটগুলো। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। সিলেটের গোয়াইনঘাট সীমান্তে খেলার মাঠ নিয়ে স্থানীয়দের সাথে বিএসএফের উত্তেজনা দেখা দেয়। সকালে উপজেলার তামাবিল সীমান্তের খাসিয়া হাওরে এই ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, 100 বছর ধরে একটি বিরানভূমিকে খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছিলেন তারা। সম্প্রতি সেই মাঠের ভেতর ভারতীয় পিলার সরিয়ে আনার একটি পায়তারা শুরু করে বিএসএফ। এ নিয়ে সকালে দুই দেশের জরিপ দল সেখানে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজিবি জানায়, ছিটমহল চুক্তির অধীনে সেই স্থানে বাংলাদেশ ভারত যৌথ জরিপ করার কথা ছিল।
কুড়িগ্রাম ও খাগড়াছড়ির পাশাপাশি মৌলভীবাজারের সীমান্ত এলাকা দিয়েও অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি। বুধবার ভোরে কমলগঞ্জের ধলই সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে নারী ও শিশু সহ 15 জন অনুপ্রবেশ করে। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই বাছাই শেষে নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। এদিকে কুড়িগ্রামের রৌমারী ও ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে বিএসএফের পুশিন করা 36 রোহিঙ্গা এখনও বিজিবি হেফাজতে রয়েছে। আটককৃতদের তথ্য যাচাই বাছাই চলছে। এছাড়া খাগড়াছড়ির তাইন্দং ও লোগাং সীমান্ত দিয়ে বুধবার অনুপ্রবেশ করে 66 ভারতীয় নাগরিক। সীমান্ত এলাকায় বিজিবির পাহারায় রয়েছে তারা। বিস্তারিত পরিচয় প্রশাসন নিশ্চিত না করলেও স্থানীয়রা বলছেন অনুপ্রবেশকারীরা গুজরাটের অধিবাসী। সীমান্তরক্ষী বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। তাদেরকে যত দ্রুত সম্ভব সমস্যাটি সমাধান করা যায় সেই বিষয়ে তারা একযোগে কাজ করছে। আমরা কাজ করছি, একসাথে সমন্বয় রাখছি। দর্শক, এই বিষয়ে আমরা একটু জানবো। খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে একটু জানতে চাই। প্রশাসন কোনো ধরনের সিদ্ধান্ত নিয়েছে কিনা? লোপা, এখন পর্যন্ত অনুপ্রবেশকারীদের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্তের তথ্য আমরা জানতে পারিনি এবং আমরা সকাল থেকে চেষ্টা করছিলাম আসলে এই যে অনুপ্রবেশকারী যারা রয়েছে তাদের পরিচয় শনাক্ত করা গিয়েছে কিনা, তারা আসলে ভারতের কোন জায়গা থেকে তারা এই বাংলাদেশে অনুপ্রবেশ করেছে সে বিষয়ে বিজিবি এবং প্রশাসন এখন পর্যন্ত আমাদেরকে কিছু জানাতে পারেনি এবং আমরা চেষ্টা করছিলাম বারবার। আসলে সেই তথ্যটুকুর জন্য প্রশাসন থেকে কোনো ধরনের সহযোগিতা আমরা পাচ্ছি না। সবশেষ মিলিয়ে যদি বলি তাহলে যে অনুপ্রবেশকারীরা রয়েছে তারা হচ্ছে পানছড়ির লোগাং সীমান্তে দিয়ে যারা প্রবেশ করেছে তারা স্থানীয় একটি স্কুলে রয়েছে, আর অপরদিকে মাটিরাঙ্গা শান্তিপুর সীমান্তে দিয়ে যে 27 জন অনুপ্রবেশকারী তারাও স্থানীয় একটি স্কুলে তাদের রাখা হয়েছে এবং সেখানে বিজিবির হেফাজতে তারা রয়েছে বলে সেটা আমরা স্থানীয় এবং প্রশাসন সূত্রে জানতে পেরেছি। আর যে ভারতীয় যে নাগরিকগুলো বাংলাদেশে অনুপ্রবেশ করেছে তাদের আসলে যে পরিচয় শনাক্তের কাজটি সেটি এখন পর্যন্ত প্রশাসন করতে পারেনি এবং কোনো ধরনের নতুন তথ্য না পাওয়ার কারণে আমরা তারা আসলে ভারতের কোন জায়গা থেকে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে সে বিষয়টা এখন পর্যন্ত জানাতে পারছি না। তবে সীমান্তে বেশ নজরদারি রাখা হয়েছে সে বিষয়টা আমরা জানতে পারছি। স্থানীয়রা বলছেন যে অনুপ্রবেশকারীরা এসছে তারা গুজরাটি, তবে তারা ভারতের ত্রিপুরা হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে সে তথ্যটি স্থানীয়রা আমাদেরকে জানাচ্ছেন। লোপা, শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। টাকা ছাপালে অনেক কর্মসূচি বাস্তবায়ন করা যাবে, কিন্তু তাতে মূল্যস্ফীতি কমবে না। দুপুরে বাংলা একাডেমিতে আয়োজিত ব্যাংকার এসএমই নারী উদ্যোক্তা সমাবেশে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি জানান, মূল্যস্ফীতির হার 4 থেকে 5% নামিয়ে আনা সম্ভব। গভর্নর আরও বলেন, বাস্তবে নারীর সমান অধিকার নেই, কাগজের স্বাধীনতা দিয়ে এগোনো যাবে না, দরকার অর্থনৈতিক স্বাধীনতা। তিনি জানান, নারীদের ঋণ সুবিধা পাওয়ার ক্ষেত্রে অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে আজ থেকে শুরু হলো 4 দিনের নারী উদ্যোক্তা সমাবেশ, পণ্য প্রদর্শনী ও মেলা। চলবে আগামী রোববার পর্যন্ত। এই মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে। সকলের জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন। এজেন্ট ব্যাংকিংয়ে 50% এজেন্ট মহিলা হতে হবে এবং সাকসেসফুল হবে, কোনো সন্দেহ নয়। ঘরের ভিতরে যে মেয়েদের কাছে পৌঁছে তাদের সাথে ফাইন্যান্সিয়াল ইস্যু নিয়ে, তাদের ফাইন্যান্সিয়াল, ব্যক্তিগত ফাইন্যান্সিয়াল, পারিবারিক ফাইন্যান্সিয়াল, বিজনেস ফাইন্যান্সিয়াল ইস্যু নিয়ে ডিসকাস করা, তাদের মতোই আরেকটা মেয়ে এসে সেটা যদি করে সেটা কিন্তু এফেক্টিভনেস অনেক বেশি হয়। নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিএনপি। আগামী 15 মে থেকে এই কার্যক্রম শুরু হবে, চলবে 15 জুলাই পর্যন্ত। দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, 2 মাসব্যাপী এই কার্যক্রমে প্রায় 1 কোটি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্য বিএনপির। তিনি বলেন, অনেক তরুণ মেধাবী সজ্জন ব্যক্তি বিএনপির সদস্য হতে আগ্রহী। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গ্রেফতারের ভয়ে চাইলেও তারা সদস্য হতে পারেনি বলেও জানান রিজভী। অতীতে আওয়ামী লীগ করত, কিন্তু তাদের দুঃশাসন, লুটপাট সহ্য করতে না পেরে যারা সরে এসেছে তারাও বিএনপির সদস্য হতে পারবে। সংবাদ সম্মেলনে রিজভী জানান, ভালো আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন, কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন, আওয়ামী লীগের বর্বরচিত কর্মকাণ্ড, লুটপাট যারা করেনি এই ধরনের মানুষ,
তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারবে না। কারণ এখন শেখ হাসিনার সেই ভয়ঙ্কর দুঃশাসনের ছোবল নেই। জুলাই আগস্ট গণহত্যার বিচার না হলে ভবিষ্যতে দেশে ফ্যাসিবাদ আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, একথা বলেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ভোরে আজিমপুর কবরস্থানে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে একথা বলেন তিনি। জামায়াতে আমির বলেন, দেশের মানুষ এখনো ন্যায় বিচার বঞ্চিত। যারা মজলুম ও গণহত্যার শিকার, তারা ন্যায় বিচার না পেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। এ সময় ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে স্মরণ করে তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে তিনি মজলুমের পাশে দাঁড়াতেন, ষড়যন্ত্রের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হন। ডাক্তার শফিকুর রহমান আশা করেন জামায়াত নেতা এটে মাজহারুল ইসলাম ন্যায় বিচার পাবেন। এছাড়া জামায়াত ইসলামের নিবন্ধন ও প্রতীক দ্রুত সময়ের মধ্যে ফিরে পাওয়ার আশাবাদও জানান জামায়াতে আমির। ন্যায় বিচারটা দেখতে চাই, দোয়া করেন সেই ন্যায় বিচার শুধু আমরা না, জাতি যেন পায়। এই যে 24-এর আন্দোলনে যারা শহীদ হলো, যারা পঙ্গু আহত হলো, যারা জীবনের তরে জিন্দা শহীদ হয়ে এখন বিছানায় পড়ে আছে, কাতরাচ্ছে, অন্ধ হয়ে, প্যারালাইজড হয়ে, তারা যেন ন্যায় বিচারটা পায়। এই ন্যায় বিচার যদি নিশ্চিত হয় তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম এই দেশে হবে না। কিন্তু যদি ন্যায় বিচার নিশ্চিত না হয় তাহলে দফায় দফায় জালিম আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে জাতির সামনে আসবে। ভারত পাকিস্তানের মধ্যে বিদ্যমান সংঘাত না থামলে এই অঞ্চলের পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে বলে আশঙ্কা করছে চীন। দেশটির এই অবস্থানের কথা জানিয়ে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দিল্লি ও ইসলামাবাদ দুপক্ষকেই সংযত থাকার অনুরোধ জানিয়েছেন। সেই সাথে অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশ যেন হস্তক্ষেপ না করতে পারে সে বিষয়ে বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। দুপুরে রাজধানীর BIISS অডিটোরিয়ামে বাংলাদেশ চীন 5 দশকের সম্পর্ক শীর্ষক আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, বাংলাদেশকে অবশ্যই অভ্যন্তরীণ বিষয়ে অন্য রাষ্ট্রের হস্তক্ষেপ থেকে মুক্ত থাকতে হবে এবং নিজেদের বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে। তিনি জানান, চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। ইয়াওয়েন বলেন, সম্পর্ক অনন্য উচ্চতায় নিতে বাংলাদেশ ও চীন প্রতিশ্রুতিবদ্ধ। সামনের দিনগুলোতে এই সম্পর্ক আরও দৃঢ় ও গভীর হবে বলে আশা প্রকাশ করেন তিনি। রাষ্ট্রদূতের দাবি, বহুল আলোচিত রাখাইনে জাতিসংঘের মানবিক করিডোর বিতর্কে বেইজিংয়ের কোনো সম্পৃক্ততা নেই। চীন কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে জড়াতে বা হস্তক্ষেপ করতে চায় না বলেও জানান ইয়াও ওয়েন। The world today is full of turmoil, instability, and uncertainty. No matter how the international landscape may evolve, China will stand firm on the right side of history and on the right side of human progress, serving as the most stable, certain, and peaceful force in the world. বর্ষার আগেই নদী ভাঙন আতঙ্কে মানিকগঞ্জে যমুনা পাড়ের মানুষ। এরই মধ্যে ভাঙন দেখা দিয়েছে শিবালয় উপজেলার বিভিন্ন এলাকায়। তাই সহায় সম্বল রক্ষায় এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি নদী পাড়ের মানুষের। অসময়ে ভাঙছে যমুনার তীর, ধীরে ধীরে ভয়াবহতা। বর্ষার আগেই এমন ভাঙনে আতঙ্কে নদী পাড়ের মানুষ। এদেরই একজন শিবালয়ের দক্ষিণ তেওতা গ্রামের শহীদুন বেওয়া। তার বসতভিটার খুব কাছে চলে এসেছে ভাঙন। একই অবস্থা আরো অনেকেরই। এনে ভাঙে দেখতেছেন তো আমাকে ঘরে কোনো ভাই আসছে, তাহলে আমাকে জায়গা নাই, জমি নাই, কিছু নাই, আমরা কোন জায়গায় যাচ্ছিলাম নেব? এখন পানি বাড়ে নাই, এখনই সব ভাঙে পড়তেছে। তারপর ধরেন আমাদের বাড়ির নিকটে হইলো আমাদের নদী, এখন যদি পানি বাড়ে বাজান তাহলে আমাদের থাকা জায়গা নাই। আমাকে অনেক দিনকার বসত বাড়ি, এই বাড়িতে অনেক মায়া মহাব্বত জড়াই নিয়ে আছে, তাহলে এখন ছেলে ফেলে নিয়ে এই বাড়ি যদি ভেঙে যায় আমরা কোথায় যা দাঁড়াবো? উপজেলার জাফরগঞ্জ থেকে নিহালপুর পর্যন্ত 5 কিলোমিটার এলাকার 5টি পয়েন্টে ভাঙনের তীব্রতা বেশি। স্থানীয়রা বলছেন, বর্ষার আগেই ব্যবস্থা না নিলে ঘরবাড়ি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ হুমকির মুখে পড়বে বহু স্থাপনা। সবাই আতঙ্কের ভিতর আছি। আমাদের এক মুঠ ভাত গোছের না গোছে, কিন্তু গান গান্দা আসলে পরেই চাপ পড়া দেখলেই আমাদের আর আত্মায় পানি থাকে না। ভাঙ্গার আগে যে হেরিয়া ক্ষতি হওয়ার আগদা যে হেরিয়া এটা আসে না। যদিও আসে, যে সময় মানুষের বাড়িঘর বিলীন হয়ে যায়, ভাঙ্গন বাড়িঘর নদীতে ডইসা যায়, সেই সময় হলো সরকারি কর্মকর্তা যারা আছে তারা এসে নজরে দিয়া ঠেকানোর চেষ্টা করে। গতবার দেখা গেছে কিছু বালুর বস্তা ফেলছিল আর কি এখানে, কিন্তু তখনও তীব্র স্রোত, অলরেডি বাড়িঘর ভাঙতেছে। ওই সময় যে টাকাটা ব্যয় হয়েছে টাকাটা আসলে কোনো কাজেই আসে নাই। এখনই যে বর্ষা মৌসুমের শুরু,
আরও আগেই করা উচিত ছিল। যে সময় অল্প কিছু বস্তা ফেলছে ওই সময় যদি একটু বেশি পরিমাণে বস্তা ফেলা যেত তাহলে হয়তো এইবারের ভাঙনটা থেকে রক্ষা পেত। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে পানি উন্নয়ন বোর্ডের। তার আগে নেওয়া হবে জরুরি ব্যবস্থাও, জানালেন এই কর্মকর্তা। ডাটা আমরা প্রেরণ করেছি ঢাকা দপ্তরে, সেখানে ডিজাইন ইতিমধ্যেই একটি ডিজাইন টিম এখানে পরিদর্শন করেছেন এবং কি যৌক্তিকভাবে এবং নদী ভাঙন প্রতিরোধ রক্ষা করার জন্য কী ধরনের ডিজাইন প্রণয়ন করা যায় ওনারা সরজমিনে ভিজিট করেছেন এবং আশা করি ডিজাইনটা পেলে আমরা ডিগ্রি প্রণয়নের দিকে এগিয়ে যাব। আর আশ্বাস নয়, দ্রুত স্থায়ী সমাধান চান যমুনা পাড়ের মানুষ। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। কৃত্রিমভাবে তৈরির ৬৫ বছরেও ড্রেজিং হয়নি কাপ্তাই হ্রদের, ফলে ধীরে ধীরে ভরাট হয়ে হ্রদের বুক চিরে জেগে উঠছে ডুবোচর। পানি কমে যাওয়ায় ৬ উপজেলার সাথে লঞ্চ যোগাযোগ বন্ধের উপক্রম। ড্রেজিংয়ের প্রস্তাব বছরের পর বছর ফাইলবন্দি হয়ে পড়ে আছে মন্ত্রণালয়ে। প্রতি বছর শুষ্ক মৌসুমে বিশেষ করে মার্চ থেকে কাপ্তাই হ্রদে পানি কমে গেলে এভাবেই জেগে ওঠে ডুবোচর। ব্যাহত হয় নৌপথে যাতায়াত ও পণ্য পরিবহন। মূলত জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, বন্যা নিয়ন্ত্রণ, মৎস্য আহরণ, পর্যটন, জলপথে যাতায়াত ও বনজ সম্পদ আহরণের জন্য নির্মিত হয়েছিল কাপ্তাই বাঁধ। কিন্তু ৬৫ বছরেও ড্রেজিং না হওয়ায় হুমকির মুখে নাব্য। ৩ ঘন্টা ৪ ঘন্টা লাগতো আর কি, এখন প্রায় ৫ থেকে ৬ ঘন্টা লাগে। পানি শুকনার কারণে বিভিন্ন জায়গায় বাইরে যাইতেছে। ড্রেজিং করা হয়, মাটি যদি এখান থেকে একটু সরিয়ে ফেলা হয় তাহলে এই যাত্রাটা সহজ হবে। পানিপথে যাতায়াতের জন্য যদি পানিটাই না থাকে তাহলে তো আমাদের বিভিন্ন কষ্টের সাথে যুদ্ধ করতে হয়। তো আগে দেখা যাচ্ছে আমরা ১২০ টাকা বা ১৫০ টাকার মধ্যে চলে যেতে পারতাম সদরে, এখন মোটামুটি ৩০০ টাকার কাছাকাছি লেগে যায়। রাঙামাটির ১০ উপজেলার মধ্যে ৬ উপজেলার মানুষ চলাচল করে নৌপথে। হ্রদে পানি কমে যাওয়ায় লঞ্চ চলাচল বন্ধ হওয়ার পথে। নদী ভরাট হয়ে গেছে, আজকে প্রায় ১০-১৫ বছর ধরে এভাবে যাচ্ছে। আমরা বারবার সরকারের কাছে আবেদন করার পরেও কোনো ড্রেজিংয়ের কোনো ব্যবস্থা নিচ্ছে না। বরকলে বাজে, বরকলের উপরে কলাবনিয়া বাজে, বাজি যায়। লঞ্চ পথের মধ্যে বিভিন্ন জায়গায় চর জেগে গেছে, বিভিন্ন জায়গার মধ্যে লঞ্চ টিকে যায়। টলার বাইরে জায়গা, মানে পানি শুকানে টলার চালাইতে পারতাছি না। প্রতি বছর বিশেষ ড্রেজিং ও খননের কথা শোনা গেলেও তা আলোর মুখ দেখে না। প্রস্তাব ফাইলবন্দি পড়ে আছে মন্ত্রণালয়ে। সমাধান হবে যদি ড্রেজিংটা করা যেতে পারে। এই ড্রেজিং যাতে সুষ্ঠুভাবে হয় এবং সকল পয়েন্টে যাতে ড্রেজিং হয় সেই বিষয়ে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট কাজ করছে। ৬৫ বছর আগে ১৯৬০ সালে কৃত্রিমভাবে নির্মিত হয় দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম এই হ্রদ। আল আমিন শিকদার, যমুনা নিউজ। আগামীতে আর যাতে রাস্তায় নেমে তরুণ প্রজন্মকে জীবন দিতে না হয় সেজন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ভাসানী জনশক্তি পার্টির নেতাদের সাথে বৈঠকের শুরুতে একথা বলেন তিনি। আলী রিয়াজ বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যেভাবে ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে তার ধারাবাহিকতা প্রয়োজন। সবার ঐকমত্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ প্রণয়ন করা হবে। ক্ষমতা যেন কুক্ষিগত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এ সময় ভাসানী জনশক্তি পার্টির আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, সংস্কার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় ভাসানী জনশক্তি পার্টি। জাতীয় বীরদের সম্মান প্রদর্শন সহ বেশ কিছু প্রস্তাব দিয়েছে তারা। গণ অভ্যুত্থানের সময় লক্ষ লক্ষ মানুষ যে প্রতিরোধ রচনা করেছেন, যে প্রাণ দিয়েছেন, এটা তাদের সুস্পষ্ট বার্তা আমাদের কাছে, যেন পরবর্তী প্রজন্মে কোনো অবস্থাতেই বাংলাদেশের নাগরিকদের, বাংলাদেশের তরুণদেরকে এইভাবে পথে নেমে প্রাণ দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে না হয়। বাংলাদেশকে নিয়ে যেন আর ভবিষ্যতে কোনো ফ্যাসিস্টের আবির্ভাব না হয়, স্বৈরাচারের আবির্ভাব না হয়, সেটা প্রতিষ্ঠা করার জন্য আজকে আমরা এই আলোচনার টেবিলে এসেছি। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তা ও সমসাময়িক চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানে
একথা বলেন তিনি। কোর্স সমাপনীতে ফেলোদের মাঝে সনদপত্র বিতরণ করেন সেনাপ্রধান। 3 সপ্তাহব্যাপী স্ট্র্যাটেজিক লিডারশিপ প্রশিক্ষণের এই কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার সিনিয়র প্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক ও কর্পোরেট প্রতিনিধি সহ সর্বমোট 32 জন ফেলো অংশ নেন। সেনাপ্রধান তার বক্তব্যে কোর্সটি সফলভাবে সমাপ্ত করায় সকল ফেলোদের অভিনন্দন জানান। সেই সাথে আশা করেন দ্রুত পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে ভবিষ্যতের জন্য একটি স্বনির্ভর ও দক্ষ জাতি গঠনে এবং সুসংহত নেতৃত্বের বিকাশে এই কোর্স উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। You are the policy makers, you are the prominent persons who would make the policies, understand the strategies and give the direction, for which you need strategic acumen, you need deep knowledge about the security issues, global issues, geopolitical issues. শেখ হাসিনার পর এবার তার ভাগ্নি ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ান সিদ্দিককে স্টার্ন হাউজিং এর কাছ থেকে ঘুষ হিসেবে ফ্ল্যাট নেয়ার অভিযোগে 14 মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। দুদকের সেই নোটিশ ধানমন্ডি আবাসিক এলাকা ও গুলশান 2 তার বাসার ঠিকানায় পাঠানো হয়েছে। পৃথক নোটিশে একই মামলার অপর আসামি রাজুকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেনকেও একই দিন হাজির হতে বলা হয়েছে। গুলশানের একটি প্লট অবৈধভাবে হস্তান্তরের ব্যবস্থা করিয়ে দিয়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে একটি ফ্ল্যাট নেয়ার অভিযোগ তার বিরুদ্ধে। এ নিয়ে 15 এপ্রিল মামলা করে দুদক। 2001 সালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় আসামিদের সাজা বহাল থাকবে কিনা তা জানা যাবে মঙ্গলবার। বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রায় পড়া শুরু হয়। আদালত জানান, রায় পড়া শেষ হবে মঙ্গলবার। ওই দিন আসামিদের সাজা বহাল থাকবে কিনা জানাবেন আদালত। 2014 সালের 23 জুন বহুল আলোচিত এই মামলায় হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান, মাওলানা তাজউদ্দিন সহ 8 জনের ফাঁসি ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা। 2001 সালের 14 এপ্রিল পহেলা বৈশাখে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় 10 জন নিহত ও অনেকে আহত হন। পূর্ণাঙ্গ রায় বা ডেলিভারি এবং এটা ওয়ার্ডার পোর্শন যেটা এটা নেক্সট ওপেনিং ডে যেদিন সেদিন মঙ্গলবারে আদালতের উপর আমাদের আমরা যে শুনানি করেছি, যে আর্গুমেন্ট করেছি, এর উপর ভিত্তি করে আমরা আমাদের এক্সপেকটেশন হলো, প্রত্যাশা হলো যে আদালত সবাইকেই, আমাদের আসামি সহ সবাইকেই বেকসুর খালাস প্রদান করবে। 71 মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারের খালাস চেয়ে আপিল শুনানি শেষ হয়েছে। 27 মে রায়ের দিন ধার্য করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি শেষে রায়ের দিন ঘোষণা করেন। শুনানিতে আসামি পক্ষের আইনজীবীর শিশির মনির বলেন, সাবেক জামায়াতে আমির মতিউর রহমান নিজামী এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ ফাঁসি হওয়া সবাই বিচারের নামে সংঘবদ্ধ অবিচারের শিকার হয়েছিলেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানায়, বিগত সরকারের সময় ট্রাইব্যুনাল আইনের অপপ্রয়োগ করা হয়েছে। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম বলেন, ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা ও আইন হয়েছিল সৎ উদ্দেশ্যে, তবে এর ব্যবহার হয়েছে অসৎভাবে। জনাব এটিএম আজহারুল ইসলাম সহ মাওলানা মতিউর রহমান নিজামী, জনাব কামরুজ্জামান, জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, জনাব মীর কাশেম আলী, সালাউদ্দিন কাদের চৌধুরী সকলেই সিন্ডিকেটেড ইনজাস্টিসের শিকার হয়েছেন। যে আর্গুমেন্ট এটিএম আজহার সাহেবের পক্ষের আইনজীবীরা করেছেন, আমরা সেক্ষেত্রে কোনো দ্বিমত পোষণ করিনি। প্রসিডিউর এবং এভিডেন্স সেক্ষেত্রে আন্তর্জাতিক আইনের যে সকল রুলস আছে সেটা অ্যাপ্লিকেবল হবে না। আমাদের ট্রাইব্যুনালের যে অ্যাক্ট এবং রুলস আছে সেটিই অ্যাপ্লিকেবল হবে। দায়সারাভাবে চলছে সুনামগঞ্জের নিয়ামতপুর আনোয়ারপুর সড়কের সংস্কার কাজ। 9 কিলোমিটার রাস্তা সংস্কারে মানা হচ্ছে না কোনো ধরনের নিয়ম নীতি। মাটির ওপরেই দেয়া হচ্ছে কার্পেটিং, যা হাত দিয়েই খুলে নেওয়া হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজগুলো করা হচ্ছে রাতের অন্ধকারে। যদিও কোনো অনিয়ম হচ্ছে না বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের। খালি হাতে সামান্য টান দিতে উঠে যাচ্ছে প্রায় 37 কোটি টাকা ব্যয়ে নবনির্মিত সড়কের কার্পেটিং। সুনামগঞ্জের নিয়ামতপুর আনোয়ারপুর সড়কের এমনই বেহাল দশা।
2022 সালে বন্যায় ক্ষতিগ্রস্ত হবার পর সড়ক ও জনপথের আওতাধীন সড়কটি সংস্কারের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান MS সালেহ আহমেদ ও কামরুল অ্যান্ড ব্রাদার্স। 9 কিলোমিটার রাস্তা সংস্কারের মেয়াদ 9 মাস থাকলেও নানা গড়িমসি করে সেই কাজ চলছে 3 বছর ধরে। বালু, পাথর, বিটুমিন ব্যবহার না করেই মাটির উপর কার্পেটিং করা হচ্ছে। এজেন্ট স্যার, আমাদের রাস্তা এলাকায় রাস্তা দিয়েছে নতুন করে, কিছু হয়েছে না। তলে মাটির উপরে ভালো করে পরিষ্কারও করছে না, উপরে কিছু দিয়ে গেছে গা, রাস্তা হাত দিয়ে টান দিলে উঠতে যায়। এই যে জায়গায় তারা রাস্তা করছে, রাস্তা দেখেন আধা ইঞ্চিও হবে না, এইদিকে মনে কর ইঞ্চি হইতেও পারে না, শর্ট আছে। একবার ইঞ্জিনিয়ার আইয়া হইয়া গেছে যে সুলু হয়েছে না, তারপরে এই 1 মাস বন্ধ রয়েছে কাম, 1 মাস পরে আবার মাটির উপরে গালা দিলে। গভর্নমেন্ট দিছে, আমরা তো এই পাবলিক, আমরা এই রাস্তা দিয়ে গাড়ি দৌড়াইতাম, আরামে চলতাম। যদি এখান না হয় তাহলে এইভাবে করাতে কেনা করাটাই অনেক ভালো। স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে দায়সারা কাজগুলো করা হচ্ছে রাতের অন্ধকারে। নিম্নমানের কাজের কারণে সড়কটির স্থায়িত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করেন অনেকে। অন্যদিকে ঠিকাদারির প্রতিষ্ঠানের দাবি, কোথাও কোনো অনিয়ম হয়নি। রাস্তার কামটা সুন্দর হয়েছে না, আমরা কইছি তো তারা রাস্তা করিয়া গেছে গা, রাত্রে করছে ওখানে কেন ওখানে মাটি বেসে গেছে গা। রাত্রে অন্ধকারও কাজ করছে, 9টার পরে এই সময় বৃষ্টিও আছে, বৃষ্টির মধ্যে কাম করছে এরা। আর যে কাজ করছে পাওয়ার 8টার সাথে উঠে যায়। গাড়িতে সাইডে যাইছে না, এই তো দোকান জায়গা খাল করে দিয়েছে, গাড়ি চা খাই দেখতে গেছে। আমাদের কাজের মান 100% গুণগত মান ঠিক আছে। আমাদের একটা জায়গায় মেশিনের কারণে ডিস্টার্ব হয়েছে, সেটা আমরা এলাকাবাসী বলা না, আমরাই বলছি এখানে লে করে দেবো, এবং অলরেডি আমরা সেকেন্ড টাইম এটার উপর লে করতে। সড়ক ও জনপথ কর্মকর্তা জানান, প্রকল্প হস্তান্তরের আগে বিশেষজ্ঞ দল তা পরীক্ষা করবে। অনিয়ম করে পার পাওয়ার সুযোগ নেই। যে কাজটা বাস্তবায়ন হচ্ছে সম্পূর্ণ স্পেসিফিকেশন মেনে হচ্ছে কাজটা। আর যেটা বললেন যে 50 ml এর জায়গায় আপনার এখানে হয়েছে 5 থেকে 7 মিলি, এটা হওয়ার কোনো সুযোগই নেই। সড়ক সংস্কারে অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। জয়পুরহাটের নির্মাণের 5 বছর পেরোলেও চালু হয়নি পৌরসভার আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল ও পয় বর্জ্য পরিশোধনাগার। প্রায় 6 কোটি টাকার প্রকল্পটি দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে অকেজো হয়ে। এদিকে অপরিকল্পিতভাবে পৌরসভার ভাগাড়ে ময়লা ফেলার কারণে দুর্গন্ধে নাজেহাল স্থানীয়রা। জয়পুরহাট পাহাড়পুর সড়কের খঞ্জনপুর এলাকা, রাস্তার 2 পাশে ময়লা আবর্জনার স্তূপ। দুর্গন্ধে এই পথ ব্যবহার করাই কঠিন পথচারীদের জন্য। ময়লার গন্ধতে আমরা থাকতে পারি না, এই যে ধুমা এই ভিতরে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, কোনো কাজ কাম করতে পারি না, রাস্তাতে মানুষ যাওয়া পারে না ময়লার গন্ধতে। আবর্জনা ময়লাগুলা ফেলা নেই, মনে হচ্ছে নামকে পোলাবান খেলার মাঠ নাই, সেখানে মনে হচ্ছে তাপ্তি শোধন আমাদের বাড়িতে আসতেছে না। কিন্তু শহরের পরিবেশ দূষণমুক্ত রাখতে 2019 সালে প্রায় 6 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল পয়বর্জ্য পরিশোধনাগার। এরপর তা পৌরসভার কাছে হস্তান্তর হলেও অজানা কারণে আজও চালু হয়নি। ধীরে সমস্ত কিছু আমাদের জয়পুরহাট শহরের যত যাবতীয় বর্জ্যগুলো আছে সবগুলো ইনশাল্লাহ ল্যান্ডফিল্ডে আসতে শুরু করবে। ঠিক কী কারণে শোধনাগারটি এতদিন ধরে বন্ধ, সেই প্রশ্নের সদুত্তর নেই পৌর কর্তৃপক্ষের কাছে। ল্যান্ডফিল যে প্রকল্প সেটা আমরা চুক্তি অলরেডি আমরা করে ফেলেছি, এবং ওখানে যে নতুন মেশিন যে ইনস্টল করার কথা সেটা আগামী মে করা হবে, এবং ইনশাল্লাহ সেটা জুনের ভিতরে আমাদের কার্যক্রম শুরু হবে। দ্রুত শোধনাগার চালু করে খঞ্জনপুরকে ময়লা ও দুর্গন্ধমুক্ত করার দাবি স্থানীয়দের। আব্দুল আলিম, যমুনা নিউজ, জয়পুরহাট। পাকিস্তানে মিসাইল হামলা আর পাল্টাপাল্টি সংঘাতের পর সর্বোচ্চ সতর্কাবস্থায় ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলো। দিল্লির অপারেশন সিন্দুরের জবাবে ইসলামাবাদের অভিযানের শঙ্কায় প্রস্তুত নৌ, বিমান ও সেনা সহ সব বাহিনী। জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বেসামরিকদেরকেও। শহরে শহরে চলছে মক ড্রিল। পাঞ্জাব, রাজস্থান সহ ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোয় থমথমে পরিস্থিতি। টহল দিচ্ছে সুখাই 30 ফাইটার জেট। সর্বোচ্চ সতর্কাবস্থায় বিমান বাহিনী, সক্রিয় মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা আর অ্যান্টি ড্রোন সিস্টেম। রাজস্থানের সাথে 1037 কিলোমিটার দীর্ঘ সীমান্ত পাকিস্তানের, যা পুরোপুরি বন্ধ। কারো গতিবিধির সন্দেহজনক মনে হলেই গুলির নির্দেশ দেওয়া হয়েছে। একই পরিস্থিতি পাঞ্জাবেও। 2 রাজ্যে পুলিশ ও রেলওয়ে বিভাগের সব কর্মীর ছুটি বাতিল হয়েছে। অনেক এলাকায় বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান,
কড়াকড়ি রয়েছে জমায়েতের ব্যাপারে। জয়সলমের, যোধপুর সহ কিছু এলাকায় মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ব্ল্যাকআউটের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে শত্রুপক্ষের জন্য বিমান হামলা কঠিন হয়। এমন পরিস্থিতিতে মক ড্রিলও হচ্ছে ভারতের বিভিন্ন শহরে। অংশ নিয়েছে পুলিশ, ফায়ার সার্ভিস, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এনডিআরএফ, সেনা সহ সব বাহিনীর সদস্যরা। জরুরি অবস্থায় কোনো কোনো গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার পরিকল্পনাও করা আছে। ভবন বিধ্বস্তের মতো পরিস্থিতিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে আমরা সবচেয়ে গুরুত্ব দিই চিকিৎসা সহযোগিতাকে। টিমের সব সদস্য এজন্য যোগ্যতা সম্পন্ন। বিমান হামলায় ভবন ধস হলে পুলিশ প্রশাসনের কর্মীসহ বিভিন্ন বিভাগ উদ্ধার অভিযান পরিচালনা করে। যেহেতু সত্যিকারের যুদ্ধের শঙ্কা, তাই সতর্ক থাকা এবং করণীয় সম্পর্কে জানাতেই এই মহড়া। নিরাপত্তা জোরদারে সীমান্তবর্তী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের নিয়ে জরুরি ভার্চুয়াল বৈঠক করেছে কেন্দ্রীয় সরকার। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। পাকিস্তান ও ভারতের মাঝে মধ্যস্থতার উদ্দেশ্যে নয়াদিল্লি পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠকের কথা রয়েছে তার। বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক সহ নানা বিষয়ে হতে পারে আলোচনা। এই সফরকে ইরানের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। এর আগে চলতি সপ্তাহেই মধ্যস্থতার উদ্দেশ্যে ইসলামাবাদ সফর করেন আরাকচি। এ সময় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বৈঠক করেন তিনি। এই সংক্ষিপ্ত সফরে ভারত ও পাকিস্তান উভয় পক্ষকেই সংযম প্রদর্শনের আহ্বান জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী। 4 দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়ার রাজধানী মস্কো গিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার রুশ প্রেসিডেন্টের ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে মস্কোর ভনুকোভা বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাকে স্বাগত জানান রাশিয়ার উপপ্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভা এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। নানা আনুষ্ঠানিকতায় অভ্যর্থনা জানানো হয় তাকে। সোভিয়েত ইউনিয়নের 80তম বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন শি। এছাড়াও পুতিনের সাথে দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সহ আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার কথা রয়েছে। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।